ওয়েলকাম টু আওয়ার দীপ্র স্টাডি পয়েন্ট। আজকের আমরা তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের তার সঙ্গে কবিতাটা লাইন ধরে ব্যাখ্যা অনুযায়ী বুঝিয়ে দেব। এই তার সঙ্গে কবিতাটা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের এক আন্তর্জাতিক কবিতা। কবিতাটি লেখক বা কবি হলেন পাবলো নেরুদা। কবিতাটি বাংলায় তর্জমা করেছে শক্তি চট্টোপাধ্যায়। এই পাবলো নেরুদা সম্পর্কে তোমরা ক্লাস 10ম শ্রেণীতে পড়েছ অসুখী একজন কবিতা। এই অসুখী একজন কবিতাটা পাবলো নেরুদা তিনি তার স্প্যানিশ ভাষায় রচনা করেছিলেন। আর আমাদের এই যে কবিতা তার সঙ্গে এই কবিতাটাও স্প্যানিশ ভাষায় রচিত। যদি আমরা কবিতাটার উৎস সম্পর্কে দেখি, দেখা যাচ্ছে আমাদের কবিতাটি এক্সট্রা ভাগেরিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কন এলা কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গল্পগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। যদি আমরা কবি পরিচয় সম্পর্কে জানি, দেখা যাবে কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি একজন চিলিয়ান কবি। তিনি একজন চিলিয়ান কবি এবং কূটনীতিবিদ এবং সাথে সাথে একজন রাজনীতিবিদ। ছোটোবেলা থেকে ওনার কবিতার প্রতি লেখার প্রতি অনেক শখ বা ইচ্ছা ছিল, যদিও বা তার বাবার কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে তিনি কবিতা লিখেছিলেন। দেখা যায় তিনি 13 বছর বয়সে কবি হিসাবে পরিচিত পেয়েছিলেন এবং 1930 সাল নাগাদ তিনি লেখালেখির জন্য পুরস্কারও পেয়েছিলেন। আমাদের এই যে তার সঙ্গে কবিতাটা রচনা যদি দেখা যায়, রচনার সময়সীমা যদি দেখা যায়, দুটি বিশ্বযুদ্ধের সমসাময়িক। সেই সময়ে বিশ্বযুদ্ধের সময়ে যে সামাজিক পরিস্থিতি, কাঠামো, উচ্ছৃঙ্খল, অরাজকতা, প্রতিকূল যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে পাবলো নেরুদা এই তার সঙ্গে কবিতাটি রচনা করেছে। তো এবার আমরা যাব এই তার সঙ্গে কবিতাটি লাইন ধরে তাৎপর্য, ব্যাখ্যা, বিশ্লেষণ একটু আমরা বুঝে নেব। তবে সেখানে যাওয়ার আগে আমি একটু বলে দেব যে আমাদের এই যে ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। বলছি কি, সময়টা সুবিধের নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কবি যে সময়ে কবি যে সময়ে কবিতাটি লিখেছেন সেই সময়ের পরিস্থিতি কেমন ছিল? খুব খারাপ, প্রতিকূল ছিল না। সেই সময় যুদ্ধের দাঙ্গামা পরিস্থিতি। এই জন্য কবি বলছে সময়টা সুবিধার নয়, আমার জন্য অপেক্ষা কর। কবি কাকে অপেক্ষা করার কথা বলেছে? কবি তার প্রেয়সী হতে পারে, প্রেয়সী হতে পারে, প্রিয়তমা হতে পারে, প্রেমিক। এনাদেরকে এই কথাগুলি তার উদ্দেশ্যে এই কথাটি বলেছে, সময়টা খুব সুবিধার না, আমার জন্যে অপেক্ষা কর। দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। দুজনে মিলে, তাহলে দুজনকে কবি এখানে যার কথা বলেছেন সেই তার প্রেয়সী কিংবা প্রিয়তমা কিংবা প্রেমিক। কী করে পার করবে? বলছে সমঝে। সমঝে কথার অর্থ কি? চিন্তা ভাবনা করে বা সমতা বোঝা করে বা বুঝে নিয়ে সময়টা পার করবে। কোন সময়টা? যে বর্তমান যে সময়টা, যে খারাপ পরিস্থিতি, সেই পরিস্থিতিটা দুজনে চিন্তা ভাবনা করে নিয়ে পার করবে। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখ। তাহলে এখানে কবি তুমি বলতে কার কথা বোঝাচ্ছে? তাহলে কবির সেই প্রেয়সী
বা প্রিয়তমা বা প্রেমিকও আমরা বলতে পারি। তার যে দুটি ছোট্ট হাত রাখো আমার হাতে, যে কবি এই লাইনটার দ্বারা বলতে চাচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করে এই হাত দুটো মজবুত হাত ধরো। তার হচ্ছে কষ্ট সৃষ্টিও উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। কি বলছে তাহলে, যে দুটো হাত একসাথে ধরার পর কী হচ্ছে, দুজনে যখন একসাথে পথ চলবে, বাস্তব জীবনে পথ চলাটা অতটাই সহজ হয় না। কী জন্য, পথ চলতে গেলে অনেক ঝড় বিপদ আপটা ঝাপটা এবং অনেক কিছু মোকাবিলা করতে হয়। সেই জন্য বলছে, বা এই কারণে বলছে, কষ্ট সৃষ্টি আমরা উঠে দাঁড়াবো। যত আঘাত আসুক না কেন, মানব জীবনে চলতে গেলে যতই আঘাত আসুক না কেন, ব্যাপারটা আমরা বুঝবো, দুজনে দুজনকে বুঝবো এবং কি বলছে, আহ্লাদ করবো। মানে আহ্লাদ মানে এখানে বলা যেতে পারে আনন্দ করা বা ভালোবাসা বা সময়টাকে নিয়ে আমরা উপভোগ করব, সেই কথাটা এখানে বলছি। আমরা আবার সেরকম এক জুড়ি, যারা স্থানে অস্থানে বেঁচে বতে এসেছে, পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়। এই জায়গা থেকে কি বলছে, যে আমরা তেমনই এক জুড়ি। আমরা বলতে কাদের কথা বোঝাচ্ছে তাহলে, কবি আর তার সেই প্রেমিক বা প্রেয়সী বা প্রিয়তমা, তারা এমনই এক জুড়ি যারা স্থানে অস্থানে, মানে যেখানে তেখানে বা যেমন তেমনভাবে যা কী হচ্ছে বেঁচে বর্তে এসেছে। এর মানে এটাই বোঝাচ্ছে যে কবি আর তার প্রিয়তমা যদি যে সময়ে জন্মাক না কেন, যে অতীত ভবিষ্যৎ কিংবা বর্তমান পরিস্থিতি যতই কঠিন সংকুল অবস্থা হোক না কেন, তার মধ্যে দিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলবে, তাদের জীবনটা তারা থামিয়ে রাখবে না। বলছে পাথরের ফাটলেও যেন বাসা বাঁধা, মানে যত কঠিন পরিস্থিতি হোক, দুজনে একই পথে চলতে গিয়ে যদি পাথর এসে যায়, বলছে সেই জায়গাটাকে বসবাসের অনুকূল করে নিতে হবে, নিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা সময়টা মোটেই সুবিধার নয়। রোসো আমার জন্যে দাঁড়াও। রোসো কথার অর্থ হচ্ছে বসো বা দাঁড়াও বা অপেক্ষা করো, রোসো কথার অর্থ। তাহলে কি বলছে তাহলে, যে আমার জন্য তুমি অপেক্ষা করো, কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। তাহলে এগুলোর দ্বারা কী বোঝাচ্ছে, যে কবিতার প্রিয়তমাকে জানিয়ে রাখছে, প্রেয়সীকে বলে রাখছে যে আমরা ভবিষ্যতে যে সামনের দিকে এগোচ্ছি, প্রয়োজনে সমাজের প্রয়োজনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমার সঙ্গেও তোমাকে এগিয়ে যাওয়ার জন্য এগুলো তোমাকে প্রয়োজন হতে পারে। যে প্রয়োজনে তোমাকে জীবিকার নির্বাহের জন্য তোমাকে পাশে এসে দাঁড়াতে পারে, এই জন্য তার প্রয়োজনে যে সমস্ত শাবল ঝুড়ি, এগুলো হচ্ছে মানুষের জীবনের নিত্য প্রয়োজনে বলা যেতে পারে, যেগুলো হচ্ছে শ্রমজীবী মানুষের প্রতীক। যে যদি আমার সাথে চলতে গিয়ে তোমাকে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের উপকরণ পর্যন্ত তোমাকে নিয়ে নিতে বলছে। এখন আমাদের একে অপরকে লাগবে। তাহলে কবি কি বলছে, তা প্রেয়সী বা প্রিয়তমাকে কী বলছে, আমাদেরকে একে অপরেরকে লাগবে। কী জন্য না, মানুষ চলতে গেলে একজন বিশ্বস্ত একজনকে লাগে, যার উপর বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাবে। বলছে শুধু কার্নেশন ফুলের জন্য নয়, মধু তালাশের জন্যও নয়। কার্নেশন ফুল কি, এটা হচ্ছে একটা লাল ধরনের ফুল, এটা হচ্ছে একটা সৌন্দর্যের প্রতীক। এটা কিসের প্রতীক, একটা সৌন্দর্যের প্রতীক, একটা ভালোবাসার প্রতীক, যে সৌন্দর্য আমাদের মনের মধ্যে একটা কি পূরণ করে, মনের তৃষাটাকে দূর করে। তারপরে বলছে দেখো, মধু তালাশের জন্য নয়। এই মধু তালাশ কী হচ্ছে, এটা হচ্ছে প্রেমের বা ভালোবাসার রসের কথা বলা হচ্ছে। মানে ভালোবাসার মধ্যে যে রস রয়েছে, যে মধুর রয়েছে, তাহলে কবির তাকে প্রয়োজন, কবির প্রিয়তমাকে প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন, বলছে ভালোবাসার জন্য প্রয়োজন নয়, এমনকি ভালোবাসার যে রস, সেই রসের জন্য প্রয়োজন নয়। তাহলে কিসের জন্য প্রয়োজন, বলছে আমাদের দুজনের হাতগুলো লাগাবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। কাদের জন্য লাগবে তাহলে, বলছে যে সমস্ত জনগণ রয়েছে তাদের
দেশ সম্পর্কে বা দেশের রাজনীতিবিদ বা দেশে যে উত্তাল দাঙ্গার জন্য তাদের মন আগুন রয়েছে, অশান্ত হয়ে রয়েছে, সেই সাধারণ মানুষের মন থেকে আগুনের দাঙ্গাটাকে মুছে দেওয়ার জন্যই হাত লাগবে। সেই জন্য বলছে যে তোমার হাত আমাকে এই কারণের জন্য লাগবে, দেশের মানুষের যে বেদনা সেটা মুছবার জন্য কাজে লাগবে, তাদের মনের মধ্যে যে বেদনার আগুন রয়েছে সেটা মুছিয়ে দেওয়ার জন্য তোমার হাতটা আমার কাজে লাগবে। তারপরে বলছে কি, এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক, তাহলে কি বলতে চাইছে যে সময়টা সুবিধার নয়, তাহলে সময়টা খারাপ। বলছে খারাপ সময়টা যত বড় হোক না কেন, যত ভাইটাল হোক না কেন, সেটাকে সেই ভাইটাল বা কঠিন পরিস্থিতিটাকে আমাদের মোকাবিলা করতে হবে। মোকাবিলা কীরকম করতে হবে? আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুজবো কথার অর্থ যে যুদ্ধ করব বা দেখে নেব। তাহলে কবি কী বলছে যে সময় যত খারাপ হোক, খারাপ থেকে খারাপতর হোক, কিন্তু আমাদের কবির প্রেয়সী বা প্রিয়তমার 2টো চোখ আর কবির 2টো চোখ, 2টো হাত, এইরকম 4টে কী হচ্ছে চোখ আর 4টে হাত, ওই কঠিন সময়টাকে তাহলে কী করতে হবে? বুঝে নেবে, সময়টাকে ঠিক বুঝে নিয়ে সামনের দিকে এগিয়ে চলবে। তো এই হলো আজকের আমাদের পাবলো নেরুদা রচিত তার সঙ্গে কবিতার ব্যাখ্যা, তাৎপর্য ও আলোচনা। এবার আমরা কি করব, এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখে নেব। বলছি তোমরা সেগুলো লিখে নাও। আর হ্যাঁ, যারা ইউটিউবে রয়েছো তারা এই প্রশ্নগুলো যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, অবশ্যই তোমরাও পেয়ে যাবে, এর জন্য কোনো চিন্তার প্রয়োজন নেই।